ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে নষ্টই করে ফেললাম। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আরও একবার আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালোই আছি। বাড়িতে যাওয়ার আগে রোজার মধ্যে আমি ফ্রিজটা পরিষ্কার করেছিলাম, সেটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন। তো আমি সবসময় ফ্রিজ পরিষ্কার করলে জায়গা থেকে একটু সরিয়ে নিই। ফ্রিজের নিচে কিন্তু অনেক ময়লা জমে থাকে ফ্লোরের মধ্যে। তা আমি ফ্লোরটা একটু পরিষ্কার করে আবার ফ্রিজটাকে জায়গা মতো রেখে দিই। কখনও আমার আর এই সমস্যা হয় নাই। তো এবার আমি ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে একই কাজ করেছি। একটু সরিয়ে আমি ফ্লোরটা যখন পরিষ্কার করে আবার জায়গা মতো রেখে দিয়েছিলাম, তখনই আমার ফ্রিজটা নষ্ট হয়ে গেছে। সেই দিন থেকেই ডিপে কোনো বরফ জমতো না, নর্মালেও কোনো কিছু রাখলে আর ঠান্ডা হতো না। তবে নর্মালে যে একটা লাইট থাকে ওইটা কিন্তু জ্বলতো, আর ফ্রিজ থেকে অনেক জোরে জোরে একটা আওয়াজও আসতো। তো আমরা বাড়িতে যাওয়ার সময় ফ্রিজটা বন্ধ করে রেখে যাই। বাড়ি থেকে আসার পরে আমরা মিস্ত্রি দেখাই, তো ওনারা বলে যে এই যে কম্প্রেসার এটা নষ্ট হয়ে গেছে। তো বলেন তো আমার ভুলের কারণে কতগুলো টাকা এখন খরচ হয়ে গেল। যদিও আমার কোনো দিন এই সমস্যা আর হয় নাই, ধরাটা কিন্তু আমি এবার খেলাম। বিপদ কখন যে আসে সেটা আসলে বলা যায় না। আমার মতো আপনারাও আর এই ভুল করবেন না। তবে আমিও বলেছি যে আর কখনো আমি ফ্রিজ জায়গা থেকে সরাবো না, ফ্লোরের মধ্যে যত ময়লাই পড়ে থাকুক না কেন। আমাদের ঘরে যখন কোনো একটা জিনিস না থাকে, সেটা যেই কোনো জিনিসই হোক না কেন, যদি না থাকে আমরা ব্যবহার না করে থাকি, তাহলেও আমরা কিন্তু সুন্দরভাবে থাকতে পারি, সেটার আমাদের আর কোনো দরকার হয় না। তবে সেই জিনিসটা যদি আমরা একবার কিনে ফেলি, আমাদের ঘরে চলে আসে, আমরা ব্যবহার করতে থাকি, তাহলে মনে হয় যেন সেটা ছাড়া আমাদের আর চলেই না, সেটাই আমাদের লাগবেই। আমার যখন ফ্রিজ ছিল না তখন আমি কিভাবে যেন ম্যানেজ করতে পেরেছি, তখন আর কোনো সমস্যা হয় না। কিন্তু ফ্রিজটা কেনার পর থেকে মনে হচ্ছে যেন ফ্রিজ ছাড়া আমাদের আর চলেই না। তো আজকে 15 থেকে 20 দিন আমাদের যে কী একটা অবস্থা গেছে, আমরা না বাজার করতে পেরেছি, না কিছু রাখতে পেরেছি। কার বাসায় কয়দিন রাখবো বলেন, কার ফ্রিজে কয়দিন রাখা যায়। তো যাই হোক, অবশেষে আজকে আমার এই ফ্রিজটা ওনারা ঠিক করে দিয়ে গেছেন, মনে হয় যেন প্রাণটা ফিরে এলো। আজ অনেক দিন পরে বাজার করেছি, আর বেশ কিছু মাছও কিনেছি। এতদিন কোথায় রাখবো সেই ভয়ে আর কিনা হয় নাই, যদিও সবার ফ্রিজে আমাদেরকে রাখতে দিয়েছে, নিষেধ করে নাই। আমি বাড়ি থেকে আসার সময় বেশ কিছু মাছ আনছিলাম, তো ওগুলো কিন্তু আমি সবার ফ্রিজে রেখেই খেয়েছি। তারপরেও নিজের কাছে কেমন জানি একটা লাগে, আর ফ্রিজটা তো আমাদের সারাক্ষণে দরকার হয়, তাই না? তো ফ্রিজের মধ্যে যে জিনিসগুলো দেখছেন ওগুলোও কিন্তু অন্যজনের ফ্রিজে ছিল। আজকে ফ্রিজটা ঠিক হওয়ার পরে আমি নিয়ে আসছি। তো যাই হোক, এতক্ষণ ধরে যদি কষ্ট করে আপনারা আমার ভিডিওটা দেখে থাকেন আর আপনাদের কাছে যদি ভালো লেগে যায়, তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল অপশনে ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেব, আপনারা চাইলেই তা দেখে নিতে পারবেন। আমি আগেই বলেছি আজকে আমি বেশ কিছু মাছ কিনেছি, তো সেই মাছগুলোর সাথে কিন্তু বাইলা মাছও ছিল। আমার অনেক দিন থেকেই বাইলা মাছ খেতে ইচ্ছে করতেছে। তো এগুলোকে আমরা বাইলা মাছই বলি, এগুলোর অন্য কোনো নাম আছে কি না আমি আসলে জানি না। তো আজকে আমি এটা রান্না করেছিলাম, আর সেটাই আমি রেসিপি আকারে আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে 250 গ্রাম আছে, আমরা যেহেতু মানুষ কম, তো বেশি কিনি নেই, 250 গ্রামই কিনেছি। তো এই মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে আমি একে একে সব মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ রসুন বাটা। এবার দেব আধা চামচ থেকেও একটু কম হবে হলুদের গুঁড়া, আর 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আধা চা চামচ জিরের গুঁড়া আর আধা চা চামচ লবণ দিয়েছি। এরপরে হচ্ছে আমি মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি করে দিয়েছি। কয়েকটা কাঁচামরিচ আমি মাঝখান থেকে ফালি করে দিয়েছি, আর মাঝারি সাইজের একটা টমেটো আমি কেটে টুকরো করে দিয়েছি। এবার হচ্ছে এখানে আমি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল দেব। তো দিয়ে সবগুলো আমি খুব ভালোভাবে এবার একটু মেখে মিশিয়ে নেব। আর আপনারা চাইলে যদি ঝাল কম অথবা বেশি খেতে চান, সেক্ষেত্রে কাঁচামরিচ অথবা মরিচের গুঁড়া আর একটু কম বা বেশি দিতে পারেন। তো
তো এই যে আমার মাখানো হয়ে গেছে। এবার আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। আশা করি এর থেকে বেশি আর লাগবে না। আমার কিন্তু আর লাগে নাই, তবে আপনারা চাইলেও যদি মনে করেন আর একটু বেশি দিতে পারেন। তো এবার হচ্ছে আমি চুলাটা ধরিয়ে দেব, আর আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দেব। তো 2-3টা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ভালো করে যদি বলক আসে, এরপরে হচ্ছে আমি চুলার আঁচটা একটু কমিয়ে দেব। কমা আছে আমি বাকি মাছটা রান্না করব। মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু হাতল ধরে নেড়ে ছেড়ে দেব। আর চুলার আঁচটা যদি একটু কম করে রান্না করি, এতে করে মশলার আর গন্ধ থাকে না, আর মাছের ভেতরে খুব ভালোভাবে মশলাগুলো ঢুকবে, এটা আমার মনে হয়। এই কারণে আমি যখনই কোনো মাছ রান্না করি, প্রথমে ভালোভাবে একটু বলক উঠিয়ে নিই, এরপরে চুলার আঁচটা একটু কমিয়ে নিই। তো আমার মনে হয় এতে করে মাছ রান্নাটা খুব ভালোই হয়। তো এই যে আমি একটু পরে পরে ঢাকনাটা খুলে হাতল ধরে নেড়ে দিচ্ছি। আমার প্রায় হয়ে আসছে। এখন আমি একটু ধনেপাতা দিয়ে দেব। এরপরে আমি ঢাকনাটা দিয়ে রেখে দেব। আর চুলাটা আমি বন্ধ করে দেব এখন। তো এই যে আমার মাছ রান্নাটা হয়ে গেছে। এদিকে আমার ছেলে চলে আসছে দুপুরে খাওয়ার জন্য। তো প্রথমে ওকে দিয়ে দিলাম, ও খেয়ে চলে গেছে। তো এবার আমরা খেতে বসছি। মাছটা কিন্তু অসম্ভব মজার হয়েছিল। তো মাছে কিন্তু আমি ঝোল বেশি রাখি নাই, পাতিলটা একটু কাত হয়ে গেছে, এই কারণে ওই পাশে সমস্ত ঝোল এদিকে চলে আসছে। এই মাছের ঝোল বেশি রাখলে ভালো লাগে না, এই কারণে আমি একটু মাখা মাখা করেছি। তো পাতিল কাত হওয়ার কারণে সব ঝোল এদিকেই দেখা যাচ্ছে। তো আমি খাচ্ছি আর আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।